অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের রেখেছিলাম পৃষ্ঠা ৪ এ পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। এখন দেখব পৃষ্ঠা ৫ থেকে পার্ট ৩ বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। এটি তোমরা ভালো করে একটু নিজেরা পড়ে নেবে। ১. বাংলার শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কুন্দল ও চক্রান্ত এবং তা মোকাবেলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা। ২. উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব। ৩. ইংরেজদের উন্নত সামরিক শক্তি, রণকৌশল ও নেতৃত্ব। ৪. অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার। প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয়। এখন আমরা দেখে নিই কাজ ১, পলাশীর যুদ্ধ কি। চলো আমরা এই কাজ ১ সমাধান দেখে নেই। কাজ ১-এর সমাধানটি হচ্ছে, পলাশীর যুদ্ধের শেষে মির্জাফর ও লর্ড ক্লাইভের সাক্ষাৎ হ্যামেনের একটি চিত্র। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার সাথে আমরা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ৫৭ সালের ২৩ জুনে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হল। যুদ্ধের বিবরণ: ৫৭ খ্রিস্টাব্দের ১২ জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা ১৩ জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করেন। কলকাতা যুদ্ধে মুর্শিদাবাদের পথে হুগলি কটুয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করেন না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল আছেন। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিলেন। তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বলেন। মির্জাফর পবিত্র কুরআন স্পর্শ করে স্বীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুর্লভ, ইয়ার লতিফ, মির্জাফর, মীরমদন, মোহনলাল এবং ফার্সি সেনাপতি সিনফেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করেন। ২৩ জুন সকাল থেকে পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হন। ১৯৫৭ সালে ২২ জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশী মৌজার লক্ষাবাগ নামে আম্রকাননে এসে তাঁবু গাড়েন। বাগানের উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী, এর উত্তর পূর্ব দিকে ২ বর্গমাইল ব্যাপী আম্রকানন। সকাল ৮টার সময় হঠাৎ করেই মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণের টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয়। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীরমদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভ সেখানে সৈন্য সমাবেশ করেছিলেন। সেখানেই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকলেন। তাদের সামান্য সহায়তা পেয়েও হয়তো মীরমদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবু সাহসী মীরমদন ইংরেজদের সাথে
লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর সিরাজউদ্দৌলা মির্জাফর ও রায়দুর্লভকে তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন। কিন্তু উভয় সেনাপতি তার নির্দেশ অমান্য করলেন। তাদের যুক্তি হল, গোলন্দাজ বাহিনী আশ্রয় ছাড়া অগ্রসর হওয়া আত্মঘাতী ব্যাপার। কিন্তু কোম্পানি এবং নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব মাত্র কয়েকশ গজ। বিকেল 5টায় সিরাজউদ্দৌলা বাহিনী নির্দেশনার অভাবে এবং ইংরেজ বাহিনীর গোলন্দাজি অগ্রসরতার মুখে যুদ্ধবিরতি ঘোষণা করেন, অর্থাৎ পরাজয় স্বীকার করেন। নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্যেও কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফুন্নেসা এবং ভৃত্য গোলাম হুসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবানগোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখে যাত্রা করেন। তার আশা ছিল, পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফার্সি সৈনিক মসিয়েনাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফার্সি বাহিনীর সহায়তা বাংলাকে রক্ষা করবেন। আমরা পলাশির যুদ্ধের এই মানচিত্রটি দেখে নেই। ভালো করে তোমরা পলাশির যুদ্ধের এই মানচিত্রটি দেখে নিতে পারো। বিখ্যাত পর্তুগিজ ঐতিহাসিক বাক্সার পলাশির যুদ্ধকে গুরুত্বের দিক থেকে পৃথিবীর সেরা যুদ্ধগুলোর অন্যতম একটি যুদ্ধ মনে করেন। তারপর আমরা বইয়ে ফিরে যাই। কাজ 2, বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল। চলো আমরা এই কাজ 2টিও সমাধান করে নেই। কাজ 2, ইংরেজরা বাংলায় জয়লাভ করেছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের জন্য। এর মধ্যে প্রধান কারণগুলো হলো, আমি প্রশ্নগুলো তোমাদের একটু বড় করে দিয়েছি, তোমরা একটু ছোট করে শিখবে বা লিখে নিতে পারো। 1. পলাশির যুদ্ধ। 2. সামরিক শক্তি ও আধুনিক অস্ত্র। 3. অর্থনৈতিক শক্তি। 4. স্থানীয়দের সমর্থন ও রাজনৈতিক চক্রান্ত। 5. প্রশাসনিক দুর্বলতা। 6. কূটনৈতিক চাতুর্য। 7. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এইসব কারণ মিলিয়েই ইংরেজরা বাংলায় সহজেই জয়লাভ করতে পেরেছিল এবং ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তারপর আমরা দেখি পাঠ 4 ও 5, ঔপনিবেশিক শাসন ও শোষণ। বক্সারের যুদ্ধের পর 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয়। ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এটাকে দ্বৈত শাসন বলা হয়। তোমরা এগুলো নিজেরা পড়ে নেবে। আমরা কাজগুলো সমাধান করে দেখে নেই। কাজ 1, 76-এর মন্বন্তর কি ব্যাখ্যা করো। চলো আমরা এই কাজ 1টি সমাধান করে নেই। কাজ 1, 76-এর মন্বন্তর 1770 খ্রিস্টাব্দে সংঘটিত একটি ভয়াবহ দুর্ভিক্ষ। এটি ব্রিটিশ ভারতের বাংলা, বিহার ও ওড়িশা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এ দুর্ভিক্ষে আনুমানিক 1 কোটি মানুষ মারা যায়, যা সেই সময়ের জনসংখ্যার 1/3 ছিল। কারণ
ছিয়াত্তরের মন্বন্তরের পেছনে একটি বড় কারণ রয়েছে। ১. প্রাকৃতিক দুর্যোগ। ১৭৬৯ সাল থেকে ১৭৭০ সালে বাংলায় প্রবল খরা দেখা দেয়, ফলে ধানসহ অন্যান্য ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ২. ব্রিটিশ শোষণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ ও ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জয় হয়ে বাংলার দেওয়ানি অধিকার গ্রহণ করে তারা কৃষকদের কাছ থেকে অত্যধিক পরিমাণে খাজনা আদায় করত এবং ফসল উৎপাদনে তেমন সহায়তা দিত না। ৩. অপরিকল্পিত শাসন। দুর্ভিক্ষ শুরু হওয়ার পরও ব্রিটিশরা কর আদায়ে কোনো ছাড় দেয়নি এবং সাহায্যের ব্যবস্থা করতেও ব্যর্থ হয়েছিল। মানবিক বিপর্যয়। লাখ লাখ মানুষ অনাহারে মারা যায়। মৃতদের মধ্যে কৃষক, শ্রমিক থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিক ক্ষতি। চাষাবাদ ব্যাহত হওয়ায় বাংলার অর্থনীতি ভেঙে পড়ে। সমাজ কাঠামো পরিবর্তন। জমির মালিকানা ব্রিটিশদের হাতে কেন্দ্রীয়ভূত হয় এবং কৃষকরা দিনমজুরে পরিণত হয়। ৪. ঔপনিবেশিক নীতির সমালোচনা। ব্রিটিশদের নিষ্ঠুর শাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হয়। ৭৬-এর মন্বন্তর বাংলা ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুর দিকগুলোকে তুলে ধরে। তারপর আমরা দেখে নেই কাজ ২। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। চলো আমরা এই কাজ ২টি দেখে নেই। কাজ ২। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ধীরে ধীরে ইংরেজদের শোষণমূলক শাসনের অধীনে আসে। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পর কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে এবং ধীরে ধীরে সামরিক শক্তি বাড়িয়ে বিভিন্ন অঞ্চল দখল করে। প্রশাসন পরিচালনার জন্য গভর্নর জেনারেল নেতৃত্বে প্রদেশভিত্তিক শাসন ব্যবস্থা চালু হয়। স্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি এবং মহলওয়ারি পদ্ধতির মাধ্যমে কর সংগ্রহ করা হতো। ব্রিটিশ আইন প্রণয়ন, আদালত প্রতিষ্ঠা, রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়, যা মূলত তাদের স্বার্থ রক্ষার জন্য ছিল। ভারতে কাঁচামাল সংগ্রহ ও ব্রিটিশ পণ্যের বিভিন্ন মাধ্যমে স্থানীয় অর্থনীতি ধ্বংস হয়। সামরিক শক্তি দিয়ে বিদ্রোহ দমন এবং সামাজিক বিভাজন তৈরি করা হয়। ১৮৫৭ সালের বিদ্রোহের পর কোম্পানির শাসন শেষ হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে আসে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা কাজ ১ এবং কাজ ২ দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব পার্ট ৬ ও ৭, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বাংলার নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। আগামী ক্লাসে আমরা এই কাজগুলো সমাধান করব।